হ্যালো স্টুডেন্ট, আজকে আমাদের পড়ার বিষয় হলো রাসায়নিক বন্ধন বা কেমিক্যাল বন্ডিং। তো সবার প্রথমে আমাদের জানতে হবে রাসায়নিক বন্ধন কি। আমরা কতগুলো অণু নিচ্ছি, ধরো হাইড্রোজেন, অক্সিজেন, দুটো অক্সিজেনের পরমাণু আছে, হাইড্রোজেনের দুটো পরমাণু রয়েছে, কার্বন ডাইঅক্সাইড যেখানে আমরা দেখতে পাচ্ছি কার্বন আর দুটো অক্সিজেনের পরমাণু, জল যেখানে আমরা দেখতে পাচ্ছি যে অক্সিজেন আর দুটো হাইড্রোজেনের পরমাণু, NaCl যেখানে দেখতে পাচ্ছি Na একটা Na প্লাস একটা Cl মাইনাস। তাহলে রাসায়নিক বন্ধনটা কি? রাসায়নিক বন্ধন হলো একটা বল, যে বলটা বিভিন্ন পরমাণুগুলোকে একসঙ্গে ধরে রাখে, দিয়ে অণু গঠন করে। তাহলে রাসায়নিক বন্ধন হলো এক প্রকার বল, যে বলের সাহায্যে বিভিন্ন পরমাণুগুলো একত্রিত হয়ে একটা অণু গঠন করে। এই বলটিকে আমরা রাসায়নিক বন্ধন বলবো। তাহলে রাসায়নিক বন্ধন হলো এক প্রকার বল যার দ্বারা বিভিন্ন পরমাণু বা আয়ন একসঙ্গে থেকে একটি অণু গঠন করে, তাদেরকে সেই বলকে আমরা রাসায়নিক বন্ধন বলবো। নেক্সট আমরা দেখব পরমাণুগুলো যুক্ত হয় কেন। পরমাণুগুলো যুক্ত হয় কেন? তাহলে পরমাণুগুলো যুক্ত হয় কারণ নিজেদের স্থায়িত্ব বৃদ্ধি করার জন্য। অর্থাৎ এমনি একটি বিচ্ছিন্ন পরমাণু, সেই পরমাণুটা স্থায়ী নয়, সেই পরমাণুগুলো যুক্ত হয় কারণ তাদের স্থায়িত্ব বৃদ্ধি পায় যুক্ত হলে। অর্থাৎ তাদের শেষ কক্ষে 8টি, হাইড্রোজেনের ক্ষেত্রে 2টি ইলেকট্রন থাকে না। এই জন্যে তারা হচ্ছে কম স্থায়ী এবং তারা যুক্ত হয় কারণ যুক্ত হওয়ার পরে তাদের শেষ কক্ষে 8টি ইলেকট্রন হয়ে যায়। তাহলে তারা যখন যুক্ত হয়ে যায় তাদের শেষ কক্ষে 8টা ইলেকট্রন হয়ে যায়। হাইড্রোজেনের ক্ষেত্রে 2টো ইলেকট্রন হয়। এটাই হচ্ছে কারণ মৌলগুলো পরস্পরের সাথে যুক্ত হয়। আমরা জানি যে নিষ্ক্রিয় গ্যাসগুলোর শেষ কক্ষে 8টা ইলেকট্রন, তাই তাদের ইলেকট্রন বিন্যাসটা স্থায়ী ইলেকট্রন বিন্যাস, এবং সাধারণ মৌলগুলোর এইরূপ ইলেকট্রন বিন্যাস নেই। তারা পরস্পরের সঙ্গে যুক্ত হয় যাতে এইরূপ ইলেকট্রন বিন্যাস তারাও অর্জন করতে পারে। অর্থাৎ স্থায়ী ইলেকট্রন বিন্যাস অর্জন করার জন্যই তারা বিক্রিয়া করে। এইটিকে আমরা অষ্টকের সূত্র বলে থাকি। আমরা একটা উদাহরণ দেখতে পাচ্ছি যে হাইড্রোজেন, অক্সিজেন এবং হাইড্রোজেন তারা যুক্ত হয়ে গেছে, পরস্পরের সাথে জল গঠন করেছে। আমরা দেখতে পাচ্ছি যে এইখানে হাইড্রোজেন বা অক্সিজেন আনস্টেবল, কারণ তাদের শেষ কক্ষগুলো নিষ্ক্রিয় গ্যাসের মতন ইলেকট্রন বিন্যাস নেই, অক্সিজেনেরও নেই। কিন্তু যখন তারা জল গঠন করলো, তাহলে হাইড্রোজেনের নিকটতম নিষ্ক্রিয় গ্যাস হিলিয়ামের মতন ইলেকট্রন বিন্যাস হয়ে গেল। এই বন্ধনটা 2টো ইলেকট্রন আছে, হাইড্রোজেনের এখানে 2টো ইলেকট্রন আছে বলে হাইড্রোজেনের শেষ কক্ষে 2টো ইলেকট্রন হলো, অর্থাৎ হিলিয়ামের মতন ইলেকট্রন বিন্যাস পেয়ে গেল। অক্সিজেন এখানে সমযোজী বন্ধন করেছে, আর এইগুলো নিঃসঙ্গ জোড় ইলেকট্রন বলে। 2টো উপরে আর নিচে 2টো 4টে, আর বন্ধনের 2টো 6টা, এদিকে বন্ধনের 2টো 6টা, মানে 8টা ইলেকট্রন তার আছে। অর্থাৎ যুক্ত হবার পরে উভয় হাইড্রোজেন এবং অক্সিজেন নিষ্ক্রিয় গ্যাসের মতন ইলেকট্রন বিন্যাস অর্জন করেছে, অর্থাৎ এটি একটি স্টেবল ইলেকট্রন বিন্যাস। অনুরূপভাবে সোডিয়াম ও ক্লোরিন পরস্পরের সঙ্গে যুক্ত হয়েছে, দিয়ে আমরা দেখতে পেরেছি Na প্লাস ও Cl মাইনাস গঠন করেছে। এখানে Na প্লাস এবং Cl মাইনাস উভয়েরই শেষ কক্ষের ইলেকট্রন বিন্যাস নিষ্ক্রিয় গ্যাসের মতন বা অষ্টক অর্জন করেছে, তাই তারা বিক্রিয়া করার ফলে স্থায়ী হয়ে যাচ্ছে, এবং এই কারণের জন্য বিভিন্ন মৌলগুলো পরস্পরের সাথে যুক্ত হয়ে যায়। আমরা বিভিন্ন প্রকার রাসায়নিক বন্ধন সম্পর্কে এখন দেখব। তো আমাদের যেভাবে রাসায়নিক বন্ধনগুলো গঠিত হয় তার উপর নির্ভর করে আমরা রাসায়নিক বন্ধনগুলোকে ভাগ করতে পারি আয়নিক বন্ড
বা তড়িৎযোজী বন্ধন, কোভ্যালেন্ট বন্ড বা আমরা বলি সমযোজী বন্ধন, কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ড বা আমরা বলি অসমযোজী বন্ধন। ধাতুগুলির মধ্যে যে বন্ধন থাকে, ধাতু পরমাণুগুলির মধ্যে যে বন্ধন থাকে তাকে বলা হয় মেটালিক বন্ড বা ধাতব বন্ধন। আরেক প্রকার বন্ধন সম্পর্কে আমরা পড়ব, সেটা হলো হাইড্রোজেন বন্ড বা এইচ বন্ড। আমরা সর্বপ্রথম যে বন্ধনটা সম্পর্কে পড়ব সেটা হলো আয়নিক বন্ড বা তড়িৎযোজী বন্ধন। আমরা দেখছি যে সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস 2, 8 আর 1। সে স্থায়ী ইলেকট্রন বিন্যাস অর্জন করতে হলে সোডিয়ামকে একটা ইলেকট্রন বর্জন করতে হবে। সোডিয়াম একটা ইলেকট্রন বর্জন করেছে এবং Na+ পরিণত হয়ে গেছে। আমরা জানি যে পরমাণু, যতগুলো পরমাণুতে যতগুলো প্রোটন থাকে ঠিক ততগুলো ইলেকট্রন থাকে, অর্থাৎ পরমাণুরা নিস্তড়িত, কিন্তু একটা ইলেকট্রন বেরিয়ে যাবার ফলে পরমাণুটার মধ্যে ধনাত্মক আধান হয়ে গেল। এইরূপ আধানযুক্ত পরমাণুগুলোকে আমরা আয়ন বলে থাকি। অনুরূপভাবে ক্লোরিনের আমরা দেখতে পাচ্ছি বহিস্থ কক্ষে 7টা ইলেকট্রন, অর্থাৎ একটা ইলেকট্রন যদি সে পায় তাহলে তার অষ্টক পূর্ণ হয়ে যাবে। এই বর্জিত ইলেকট্রনটাই ক্লোরিন গ্রহণ করলো এবং সে Cl- পরিণত হয়ে গেল ক্লোরাইড আয়নে। এখন এই Na+ এবং Cl- উভয়ের মধ্যে স্থির তড়িৎ আকর্ষণ বল ক্রিয়া করবে, তার ফলে তারা একসঙ্গে আবদ্ধ হয়ে যাবে, অর্থাৎ আমাদের অণু গঠন করবে। স্থির তড়িৎ আকর্ষণের জন্য একসাথে আবদ্ধ থাকবে। এইভাবে গঠিত বন্ধন, অর্থাৎ একটি মৌল ইলেকট্রন বর্জন করে, অপর মৌল বর্জিত ইলেকট্রন গ্রহণ করে এবং পরস্পরের বিপরীত আধান যুক্ত হয়। পরস্পরের যে আকর্ষণ করে এবং একসাথে তারা আবদ্ধ হয়ে যায়। এইভাবে যে যৌগ গঠন করে তাকে তড়িৎযোজী যৌগ বলে এবং এই বন্ধনকে আমরা তড়িৎযোজী বন্ধন বলি। আমরা এখানে আর একটা উদাহরণ নিয়ে এসেছি, ম্যাগনেসিয়াম, এর ইলেকট্রন বিন্যাস 282, তাহলে এ দুটো ইলেকট্রন বর্জন করলো দিয়ে 28, এটা ম্যাগনেসিয়াম +2 হয়ে গেল। সাপোজ করো অক্সিজেনের সঙ্গে সে যুক্ত হচ্ছে, তাহলে অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস 2 ও 6, তাহলে দুটো ইলেকট্রন বর্জন করেছে, তার ফলে হয়ে গেছে দুটো ইলেকট্রন গ্রহণ করেছে, এর 6টে ইলেকট্রন ছিল, তার ফলে এর ইলেকট্রন বিন্যাস 2 আর 8। তাহলে ম্যাগনেসিয়াম যতগুলি ইলেকট্রন ছেড়েছিল সে ততগুলি ইলেকট্রন গ্রহণ করেছে, তার ফলে ম্যাগনেসিয়াম অক্সাইডের সংকেত হবে MgO। কিন্তু যদি এই বর্জিত ইলেকট্রনগুলো ক্লোরিন নিত তাহলে ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস 2, 8 আর 7, অর্থাৎ একটা ইলেকট্রন দরকার, কিন্তু ম্যাগনেসিয়াম দুটি ইলেকট্রন বর্জন করেছে, তার মানে এই দুটি ইলেকট্রনকে গ্রহণ করবার জন্য দুটি ক্লোরিন পরমাণুর দরকার হবে। তাহলে 2Cl- আমাদের হলো। এবার ম্যাগনেসিয়াম ক্লোরিনের সঙ্গে তাহলে যুক্ত হলে যে সংকেতটি হবে সেটি হলো MgCl2। MgCl2 দুটো ক্লোরিন কেন হচ্ছে নিশ্চয়ই বুঝতে পারলে। অনুরূপভাবে অ্যালুমিনিয়ামের ইলেকট্রন বিন্যাস 2, 8 ও 3, তাহলে অ্যালুমিনিয়াম +3 আয়ন গঠন করলো আর 3টে ইলেকট্রন ছেড়ে দিল, এটি নিষ্ক্রিয় গ্যাসের মতন ইলেকট্রন বিন্যাস পেল। অক্সিজেন 2 আর 6 দুটো ইলেকট্রনকে গ্রহণ করলো, কিন্তু এখানে 3টে ইলেকট্রনকে বর্জন করেছিল, এ দুটো ইলেকট্রনকে গ্রহণ করলো। আমাদের কোনো ইলেকট্রন নষ্ট হবে না, সমস্ত ইলেকট্রনকেই গ্রহণ করতে হবে। এটা সম্ভব হবে যদি দুটো অ্যালুমিনিয়ামকে নিই তাহলে 6টা ইলেকট্রন বর্জন করবে, এবং যদি 3টে অক্সিজেনকে নিই তাহলে 3জন মিলে ওই 6টা ইলেকট্রনকে গ্রহণ করতে পারবে, অর্থাৎ অ্যালুমিনিয়াম অক্সাইডের সংকেত হবে Al2O6, Al2O3। নেক্সট হচ্ছে তড়িৎযোজী বন্ধন এবং পর্যায় সারণী, অর্থাৎ পর্যায় সারণীতে অবস্থিত কোন শ্রেণীর মৌলগুলো পরস্পরের সাথে বিক্রিয়া করলে তড়িৎযোজী বন্ধন গঠন করবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি একটি তড়িৎযোজী যৌগ X+ আর Y-, তাহলে যে যৌগটি ক্যাটায়ন গঠন করেছে তার আকার যদি বড় হয় তাহলে নিশ্চয়ই সহজে সে ক্যাটায়ন গঠন করতে পারবে। যত পরমাণুটার আকার বড় হবে তত শেষ কক্ষের ইলেকট্রনের প্রতি তার আকর্ষণ কমে যাবে, তার ফলে সহজে ক্যাটায়ন গঠন করতে পারবে।
আমরা আশা করব যে ক্যাটায়ন যে গঠন করবে যে মৌলটি, সেই মৌলটির আকার বড় হবে এবং আমরা জানি পর্যায় সারণীতে 1 ও 2 শ্রেণীর মৌলগুলোর আকার অন্যান্য শ্রেণীর মৌলগুলোর তুলনায় বড়। অনুরূপভাবে যে মৌলটি ইলেকট্রন গ্রহণ করবে তার আকার যত সহজ হবে, সে যত ছোট হবে, সে তত সহজে ইলেকট্রন গ্রহণ করতে পারবে। যত ছোট হবে তত সহজে ইলেকট্রন গ্রহণ করতে পারবে। এবং আমরা জানি যে পর্যায় সারণীর এইদিকে অর্থাৎ আমাদের ডান দিকে মৌলগুলোর আকার ছোট, অর্থাৎ তারা সহজেই অ্যানায়ন গঠন করতে পারবে। তাই আমরা বলতে পারি পর্যায় সারণীতে 1 ও 2 নম্বর শ্রেণীর মৌলগুলোর সঙ্গে যদি 15, 16 বা 17 এই শ্রেণীর মৌলগুলোর বিক্রিয়া করানো হয়, তাহলে যে যৌগ উৎপন্ন হবে সেই যৌগগুলো আয়নীয় যৌগ হবে। নেক্সট আমরা যেটা পড়ব সেটা হলো তড়িৎযোজী যৌগের গঠনের শর্ত। তড়িৎযোজী যৌগ ধরো একটা X+ এবং Y- রয়েছে। এই যৌগটি গঠিত হয়েছে। এর যৌগটা গঠনের শর্ত X+-এর কী কী বৈশিষ্ট্য থাকলে সহজে এই যৌগটা গঠন হবে এবং Y- কী কী বৈশিষ্ট্য থাকলে এই যৌগটা সহজে গঠন হবে সে সম্পর্কে এখন আমরা আলোচনা করব। প্রথম হচ্ছে অংশগ্রহণকারী মৌলগুলোর যোজক ইলেকট্রনের সংখ্যা। অংশগ্রহণকারী মৌলগুলোর যোজক ইলেকট্রনের সংখ্যা X ক্যাটায়ন হতে চলেছে। এর যদি বাইরের কক্ষে 8-এর বেশি 1টা, 2টো বা 3টে যদি ইলেকট্রন থাকে, তাহলে সে সহজে ইলেকট্রন বর্জন করে ক্যাটায়ন উৎপন্ন করতে পারবে। অনুরূপভাবে যে মৌলটি অ্যানায়ন হয়েছে তার বাইরের কক্ষে যদি 7টা ইলেকট্রন থাকে, তাহলে খুব সহজে একটি ইলেকট্রন গ্রহণ করে সে 8টা ইলেকট্রন করতে পারবে। অথবা 6টি যদি ইলেকট্রন থাকে বা 5টি ইলেকট্রন থাকে, তাহলে তারা ইলেকট্রন গ্রহণ করে অষ্টক পূর্ণ করবে। অর্থাৎ আমাদের যে ক্যাটায়ন উৎপন্ন করবে যে মৌলটি, তার শেষ কক্ষে 1, 2 অথবা 3টে ইলেকট্রন থাকতে হবে। যে অ্যানায়ন গঠন করছে সেই মৌলটির যোজক কক্ষে 5, 6 বা 7টি ইলেকট্রন থাকতে হবে। অংশগ্রহণকারী মৌলগুলোর তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য। যে ক্যাটায়ন গঠন করছে তার তড়িৎ ঋণাত্মকতা যত কম হবে তত সহজেই সে ইলেকট্রন বর্জন করতে পারবে এবং যে অ্যানায়ন গঠন করেছে তার তড়িৎ ঋণাত্মকতা যত বেশি হবে সে সহজে ইলেকট্রন গ্রহণ করতে পারবে। তাই বলতে পারা যায় যে এদের মধ্যে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য যত বেশি হবে তত ভালো তড়িৎযোজী যৌগ গঠন করতে পারবে। অংশগ্রহণকারী পরমাণুর আকার। তাহলে যে ক্যাটায়ন গঠন করছে তার আকারটি যত বড় হবে সহজে সে ক্যাটায়ন গঠন করতে পারবে। অনুরূপভাবে যে অ্যানায়ন গঠন করছে তার আকারটা যত ছোট হবে সে তত সহজে ইলেকট্রন গ্রহণ করতে পারবে। অর্থাৎ ক্যাটায়নের আকারটিকে বড় হতে হবে, অ্যানায়নের আকারটিকে ছোট হতে হবে। অংশগ্রহণকারী মৌলগুলোর আয়নন বিভব এবং ইলেকট্রন আসক্তি। আমরা পর্যায় সারণীতে দেখেছি আয়নন বিভব বলতে কি বোঝায়, অর্থাৎ যে ন্যূনতম শক্তিটিকে দিলে একটি গ্যাসীয় মৌলের পরমাণু থেকে এক সর্ববহিস্থ কক্ষের ইলেকট্রনটি বেরিয়ে যায়, দিয়ে একটি ধনাত্মক আধানযুক্ত আয়নে পরিণত করে, তাকে আমরা আয়নন বিভব বলে থাকি। এবং ইলেকট্রন আসক্তি হলো গ্যাসীয় একটা মৌলের পরমাণু যখন কোনো একটা ইলেকট্রনকে গ্রহণ করে যে নিজের শেষ কক্ষেতে রাখে, তাহলে শক্তি নির্গত হয়। এই প্রক্রিয়ায় যে শক্তি নির্গত হয় তাকে আমরা ইলেকট্রন আসক্তি বলবো। তাহলে যে মৌলটি অর্থাৎ X যে মৌলটি ক্যাটায়ন বানাতে চলেছে তার আয়নন বিভব যত কম হবে তত সহজে সে ক্যাটায়ন গঠন করতে পারবে এবং আয়নীয় বা তড়িৎযোজী বন্ধন তত সহজে গঠন করতে পারবে। অনুরূপভাবে যে মৌলটি ঋণাত্মক আধানগ্রস্ত হতে চলেছে তার ইলেকট্রন আসক্তি যত বেশি হবে সে তত সহজে ইলেকট্রন গ্রহণ করতে পারবে এবং তত সহজে আয়নীয় যৌগ গঠন করতে পারবে। আয়নগুলির আধানের পরিমাণ যত কম হবে তত ভালো তড়িৎযোজী যৌগ গঠন হবে। কারণ আয়নের ধরো এই X+ একটি ইলেকট্রন বর্জন করেছে। এবার যদি X+2 হতো তাহলে 2টি ইলেকট্রন বর্জন করতো, অর্থাৎ বেশি পরিমাণে শক্তি লাগতো। আর যদি X+3 হতো তাহলে 3টি ইলেকট্রন বর্জন করেছে, অর্থাৎ আরও বেশি শক্তি লাগতো এই প্রক্রিয়ায়। অর্থাৎ আধান যত বেশি হবে ক্যাটায়নের বা অ্যানায়নের,
তত কম সহজে তড়িৎযোজী যৌগ উৎপন্ন হবে। নেক্সট হচ্ছে জালক শক্তি বা ল্যাটিস শক্তি। তো এটি একটি নতুন বিষয়। তো আমরা দেখছি যে গ্যাসীয় ক্যাটায়ন এবং গ্যাসীয় অ্যানায়ন এক মোল পরিমাণ তারা যখন যুক্ত হয়ে গিয়ে একটা ক্লাস জালক গঠন করে, এক ফর্মুলা ওজন ক্লাস জালক যখন গঠন করে তারা, তখন এক প্রকার শক্তি নির্গত হয়। সেই শক্তিকে আমরা জালক শক্তি বলে থাকি। আমরা দেখতে পাচ্ছি যে ক্যাটায়ন এবং অ্যানায়ন গ্যাসীয় অবস্থায় তারা পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে গিয়ে একটি ক্লাস জালক গঠন করেছে। এইখানে কালো কালোগুলো হচ্ছে এই ক্যাটায়ন এবং অ্যানায়নের অবস্থান, তারা এই বিন্দুগুলোতে রয়েছে, এক ফর্মুলা ভরের ক্লাস গঠন করেছে। আমরা জানি যে আয়নীয় যৌগ বা তড়িৎযোজী যৌগগুলোর ক্ষেত্রে আণবিক গুরুত্বের পরিবর্তে ফর্মুলা ওজন ব্যবহার করা হয়। তাহলে এক ফর্মুলা ওজন উৎপন্ন হয়েছে এই ক্লাস জালকটা, তখন প্রচুর পরিমাণে শক্তি নির্গত হয়। এই নির্গত শক্তিকে আমরা জালক শক্তি বলে থাকি। তাহলে যে ক্লাসের এই জালক শক্তিকে আমরা অন্য আরেকটি উপায়ে সংজ্ঞা বলতে পারি, এইটি হলো আমার ক্লাস জালক। এই ক্লাস জালকটার উপরে এই শক্তি প্রয়োগ করলাম, তার ফলে জালকটা ভেঙে গিয়ে ক্যাটায়ন এবং বিচ্ছিন্ন ক্যাটায়ন এবং বিচ্ছিন্ন অ্যানায়নে পরিণত হয়ে গেল। তাহলে যে শক্তিটা আমার লাগবে এই জালকটাকে ভেঙে এই জালকের মধ্যস্থ ক্যাটায়ন এবং অ্যানায়নকে পৃথক করতে, সেই শক্তিটাকেও আমরা জালক শক্তি বলবো। তাহলে এই ক্যাটায়নটা এই জালকটাকে ভাঙতে গেলে আমাদের নিশ্চয়ই এদের মধ্যে যে আকর্ষণ বল আছে, যদি আকর্ষণ বলগুলো তীব্র হয় তাহলে এই জালকটাকে ভাঙতে আমাদের বেশি শক্তি লাগবে। যদি তাদের মধ্যে আকর্ষণ বলটা কম হয় ক্যাটায়ন এবং অ্যানায়নগুলির মধ্যে, তাহলে আমাদের জালকটিকে ভাঙতে কম শক্তি লাগবে। তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি আয়নীয় যৌগ গঠনের সময় যদি বেশি পরিমাণে জালক শক্তি নির্গত হয় তাহলে জালকটি স্থায়ী হবে, জালকটিকে ভাঙতে বেশি শক্তি লাগবে, অর্থাৎ আয়নীয় যৌগটা তত বেশি স্থায়ী হবে। তাহলে আমরা দেখতে পেলাম যে সকল আয়নিক যৌগর ক্ষেত্রে প্রচুর পরিমাণে জালক শক্তি নির্গত হবে তারা স্থায়ী যৌগ হবে এবং তারা সহজে উৎপন্ন হবে। আমরা এখন দেখব কিভাবে জালক শক্তির মান নির্ণয় করা যায়। তো জালক শক্তির মান নির্ণয় দুটি উপায়ে করা হয়। একটি হচ্ছে বোন লেন্ডের সমীকরণ। এই একটি সমীকরণ উনি তাত্ত্বিক বা তত্ত্বগতভাবে বন ল্যান্ডে এই সমীকরণটিকে বলেছিলেন এবং এর সাহায্যে আমরা এই ফর্মুলাটাতে বসিয়ে তাত্ত্বিক মান, জালক শক্তির তাত্ত্বিক মান পাই বিভিন্ন আয়নীয় যৌগের ক্ষেত্রে, যেখানে এ হচ্ছে একটি ধ্রুবক যাকে বলা হয় মেডুলাং ধ্রুবক এবং ইউ হচ্ছে আমাদের ইউ হলো জালক শক্তি, এন বড় হাতের হলো অ্যাভোগাড্রোর সংখ্যা এবং ছোট হাতের আরেকটি এন এখানে রয়েছে, এটি একটি ধ্রুবক যাকে বর্ন এক্সপোনেন্ট বলা হয়। আর হচ্ছে ক্লাস জালকে ক্যাটায়ন এবং অ্যানায়নের মধ্যবর্তী দূরত্ব। তাহলে এই একটি সমীকরণ এবং এই সমীকরণটি আমাদের মনে রাখতে হবে। এই সমীকরণটার সাহায্যে আমরা জালক শক্তি নির্ণয় করতে পারি, জালক শক্তির মান তাত্ত্বিকভাবে নির্ণয় করতে পারি। এই সমীকরণে জেড প্লাস এবং জেড প্লাস ও হলো জেড প্লাস ও জেড মাইনাস হলো যথাক্রমে ক্যাটায়ন এবং অ্যানায়নের প্রোটন সংখ্যা, হচ্ছে ইলেকট্রনের আধান। তাহলে ক্যাটায়নের মোট আধান হবে জেড প্লাস ইন্টু আর অ্যানায়নের মোট আধান হবে জেড মাইনাস প্রোটন সংখ্যা ইন্টু তাহলে আমরা দেখতে পাচ্ছি যে জালক শক্তি ক্যাটায়ন এবং অ্যানায়নের আধানের গুণফলের সমানুপাতি, অর্থাৎ আধানের মান যত বাড়বে জালক শক্তির মান তত বাড়বে এবং জালক শক্তির মান 1/r, অর্থাৎ ক্যাটায়ন এবং অ্যানায়নের কেন্দ্রের মধ্যে দূরত্ব যত বাড়বে তাদের মধ্যবর্তী আকর্ষণ তত কমে যাবে। আমরা এখানে দেখতে পাচ্ছি যেমন লিথিয়াম ফ্লুরাইড, সোডিয়াম ফ্লুরাইড, পটাশিয়াম ফ্লুরাইড, রুবিডিয়াম ফ্লুরাইড, সিজিয়াম ফ্লুরাইড, এখানে ক্যাটায়নের সবারই আধান এবং অ্যানায়নের আধান এক, কিন্তু আমাদের দেখতে পাচ্ছি আকারে তারতম্য রয়েছে। ফ্লুরিনের আকার ছোট, তাই এই ক্ষেত্রে আকর্ষণ সবথেকে বেশি হবে, তাই লিথিয়াম ফ্লুরাইডের জালক শক্তির মান NaF এর থেকে বেশি হবে, NaF KF এর চাইতে বেশি, আবার KF আর BF এর সঙ্গে রুবিডিয়াম ফ্লুরাইডের থেকে বেশি।
অনুরূপভাবে নিচের ক্রমটিকে দেখো, লিথিয়াম ফ্লুরাইড, লিথিয়াম ক্লোরাইড, লিথিয়াম ব্রোমাইড, লিথিয়াম আয়োডাইড। এখানে ফ্লুরিন থেকে আয়োডিনে গেলে আকার বৃদ্ধি পায়। এখানে সবারই আধান +1 আর অ্যানায়নের আধান -1, তাই আধান দিয়ে আমরা ব্যাখ্যা করতে পারছি না। এখানে আমরা দেখতে পাচ্ছি যত বড় হচ্ছে পরমাণুর আকার তত দুর্বল হয়ে যাচ্ছে তাদের মধ্যবর্তী আকর্ষণ বল, তাই তাদের ল্যাটিস এনার্জি কমে যাচ্ছে। ক্যালসিয়াম অক্সাইড আর NaF, এখানে আমরা দেখতে পাচ্ছি ক্যালসিয়ামের আধান +2, অক্সিজেনের আধান -2, তাই এখানে আধানের গুণফল অনেক বেশি। সোডিয়ামের আধান Na+, ফ্লুরিনের -1, তাই এই ক্ষেত্রে আধানের গুণফলের মান অনেক বেশি হবার জন্য ক্যালসিয়াম অক্সাইডের জালক শক্তির মান বেশি। যে সকল আয়নীয় যৌগগুলোর ল্যাটিস শক্তি বা জালক শক্তির মান বেশি হবে তাদের গলনাঙ্ক তত বেশি হবে, কারণ তাদের মধ্যে দৃঢ় আকর্ষণ বল থাকবে। যে আর একটি উপায় যার সাহায্যে আমরা ল্যাটিস শক্তির মান নির্ণয় করতে পারি সেটি হলো বর্ন হ্যাবার সাইকেল। আমরা বর্ন হ্যাবার সাইকেল এর সাহায্যে কীভাবে ল্যাটিস শক্তির মান নির্ণয় করা যায় সেটা দেখছি। আমরা ধরলাম যে সোডিয়ামের সঙ্গে ক্লোরিনের বিক্রিয়া হলো NaCl উৎপন্ন হয়েছে কঠিন অবস্থায়। সোডিয়াম কঠিন অবস্থায় নেওয়া হয়েছিল এবং ক্লোরিনকে গ্যাসীয় অবস্থায় নেওয়া হয়েছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি ব্যালেন্স সমীকরণটি হলো Na সলিড প্লাস ½ Cl2 গ্যাস সমান NaCl প্লাস শক্তি নির্গত হয়েছে। এই নির্গত শক্তিকে আমরা -ΔHf দিচ্ছি। নির্গত শক্তিকে আমরা মাইনাস চিহ্ন দিয়ে চিহ্নিত করি এবং গৃহীত শক্তিকে প্লাস চিহ্ন দিয়ে আমরা চিহ্নিত করি। এখানে F মানে ফরমেশন। এই বিক্রিয়াটাতে আমরা দেখতে পেয়েছি NaCl গঠন হয়েছে, তাহলে এই বিক্রিয়ার তাপটাকে বলা হবে NaCl এর গঠন তাপ -ΔHf, অর্থাৎ তাপ নির্গত হয়েছে। আমরা এই বিক্রিয়াটিকে এখন ধাপে ধাপে দেখব কীভাবে সংগঠিত হয়েছে। প্রথমে সোডিয়াম সলিড থেকে আমরা তাপ দিলাম সাবলিমেশন, ΔH সাবলিমেশন, অর্থাৎ ঊর্ধ্বপতনে তাপ দিলাম, তার ফলে এটা গ্যাসীয় অবস্থায় চলে গেল, অর্থাৎ সোডিয়াম গ্যাস আমরা পেলাম। এই সোডিয়াম গ্যাসকে আমরা আয়নাইজেশন এনার্জি দিলাম, তখন Na+ আয়নে পরিণত হয়ে গেল গ্যাসীয় অবস্থাতে। অনুরূপভাবে ½ Cl2কে আমরা প্রথমে ভাঙলাম, ΔHD, এটা ডিসোসিয়েশন শক্তি অর্থাৎ বিয়োজন আমাদের তাপ দিলাম, এটা ভেঙে গেল, দিয়ে একটা ক্লোরিনের পরমাণু গঠিত হলো। এই ক্লোরিনের পরমাণুকে একটা ইলেকট্রন দেওয়া হলো, তখন এটি Cl- পরিণত হলো। এই ইলেকট্রন গ্রহণ করবার সময় শক্তি নির্গত হয় বলে আমরা লিখেছি -Ea। আমরা দেখতে পাচ্ছি যে ক্লোরিন Cl- গ্যাসীয় অবস্থায় পেয়েছি এবং সোডিয়াম প্লাস এটাকে গ্যাসীয় অবস্থায় পেয়েছি। এখন এই Na+ গ্যাসীয় অবস্থায় এবং Cl- গ্যাসীয় অবস্থায় পরস্পরের সঙ্গে যুক্ত হবে, দিয়ে এক মূল NaCl যৌগ গঠন করবে কঠিন অবস্থাতে, এবং এই যৌগটি গঠন করবার সময় প্রচুর পরিমাণে শক্তি নির্গত হয়। সেই শক্তিকে আমরা জালক শক্তি বলে থাকি। সেই শক্তি হলো -U। তাহলে আমাদের এই বিক্রিয়াটিকে নিম্ন ধাপগুলিতে আমরা চিন্তা করতে পারি সংগঠিত হয়েছে। তাহলে হেসের সূত্র অনুযায়ী বিক্রিয়াটা যদি এক ধাপে হতো তাহলে যে তাপটা নির্গত হতো, বিক্রিয়াটা যদি একাধিক ধাপে সংগঠিত হয় তাহলে এই ধাপগুলির মোট যে তাপের পরিবর্তন হয়েছে তার সঙ্গে ΔHf এর মান সমান হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ΔHf সমান -ΔHf সমান ΔHS প্লাস আয়নাইজেশন এনার্জি প্লাস ½ ডিসোসিয়েশন এনার্জি -Ea - U। তাহলে আমাদের এইখানে সব জিনিসগুলোর মান দেওয়া আছে, শুধুমাত্র U এর মান জানা নাই। তাহলে এই মানগুলোকে এই সমীকরণের মধ্যে বসালে আমরা U এর মানটা জানতে পাই, অর্থাৎ ল্যাটিস শক্তির মান আমরা এইভাবে গণনা করতে পারবো। আমাদের নেক্সট বিষয় হচ্ছে পরিবর্তনশীল তড়িৎযোজ্যতা। আমরা দেখতে পাচ্ছি যে পি ব্লকের কিছু মৌল রয়েছে, তাদের অবস্থান পি ব্লকের নিচের দিকে, অর্থাৎ উচ্চ পরমাণু ক্রমাঙ্ক বিশিষ্ট কিছু মৌল যেমন টিন এবং লেড, তাদের পরিবর্তনশীল তড়িৎযোজ্যতা হয়, যেমন Sn+2 Sn+4 দুই রকমকারী যোজ্যতা দেখায়। Pb+2 এবং Pb+4 এই দুই ধরনেরই যোজ্যতা দেখায়। আমরা এখন কারণ খুঁজবার চেষ্টা করব যে এইখানে
পরিবর্তনশীল যোজ্যতা দেখায় কেন তারা? তাহলে আমরা টিনের ইলেকট্রন বিন্যাস লিখেছি। এই টিনের ইলেকট্রন বিন্যাস থেকে আমরা দেখতে পাচ্ছি যে ভিতরের কক্ষে ডি ইলেকট্রন রয়েছে এবং আমরা জানি ডি ইলেকট্রনের আবরণী ক্ষমতা কম হওয়ার ফলে নিউক্লিয়াসটা এই শেষের যে 5s2 ইলেকট্রন রয়েছে এবং 5p2 ইলেকট্রন আছে তাদেরকে তীব্রভাবে আকৃষ্ট করে আবরণী ক্ষমতা কমে যাওয়ার ফলে তার ফলে 5s2 ইলেকট্রনগুলো যেহেতু কাছে আছে নিউক্লিয়াসের, এর প্রতি আকর্ষণ অনেকটা বেশি হয়, তাই সহজে এই দুটো ইলেকট্রন বিক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে না। এই দুটো ইলেকট্রন নিষ্ক্রিয় থেকে যায়, বিক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে না। এই জন্য এই প্রভাবকে নিষ্ক্রিয় ইলেকট্রন জোড় প্রভাব বলা হয়। এই মধ্যেখানে ডি অরবিটাল রয়েছে যার আবরণী ক্ষমতা খুবই কম। আবরণী ক্ষমতা খুব কম হওয়ার ফলে ক্যাটায়নের সঙ্গে আমাদের ইলেকট্রনগুলোর আকর্ষণ বল খুব বেশি হবে। তাহলে আমরা ইনার্ট পেয়ার বা নিষ্ক্রিয় ইলেকট্রন জোড় প্রভাব বলতে কি বোঝায় আমরা শিখলাম। তাহলে এ সাধারণত দুটো যোজ্যতা ইলেকট্রন বর্জন করতে পারবে, কিন্তু যদি শক্তি আরও বেশি দেওয়া হয় তখন এই দুটো ছাড়াও এই দুটো ইলেকট্রনও বর্জন করবে, অর্থাৎ টিনের যোজ্যতা হবে 2 ও 4। সিমিলারলি লেডের ক্ষেত্রেও আমরা যদি এদের ইলেকট্রন বিন্যাস দেখি, এদের ইলেকট্রন বিন্যাসের মধ্যে এফ অরবিটাল আছে, অর্থাৎ এ আরও দুর্বল আবরণী ক্ষমতা যুক্ত, অর্থাৎ নিউক্লিয়াস থেকে শেষ কক্ষের ইলেকট্রনগুলোর আবরণ হবে না, অর্থাৎ নিউক্লিয়াস এদেরকে তীব্র বেগে আকর্ষণ করবে এবং 6s2 যেহেতু কাছে আছে তাই এর প্রতি আকর্ষণটা বেশি হবে এবং এটি সহজে বিক্রিয়া অংশগ্রহণ করতে পারবে না। এই ঘটনাটাকে আমরা বলি নিষ্ক্রিয় ইলেকট্রন জোড় প্রভাব বা ইনার্ট পেয়ার এফেক্ট। পরবর্তী বিষয় হলো ডি ব্লক কিছু মৌল রয়েছে, যেমন আয়রন, তার শেষ কক্ষ হচ্ছে 4s2। তাহলে সে যখন Fe+2 গঠন করছে তখন এই এসের ইলেকট্রনগুলো বর্জন করেছে, তা সত্ত্বেও যে শেষ কক্ষে যে এখন ডি ইলেকট্রন রয়েছে তার মধ্যে এক বা একাধিক ডি ইলেকট্রনকে বিভিন্ন কারণের জন্য তারা বিক্রিয়ায় ব্যবহার করতে পারে। যেমন এই ক্ষেত্রে একটি ইলেকট্রন যদি চলে যায়, অর্থাৎ Fe+2 থেকে Fe+3 হয়ে যায়, তাহলে এই অরবিটালটা দেখা যাচ্ছে যে অর্ধপূর্ণ অরবিটাল, অর্থাৎ স্থায়িত্ব বেড়ে যাচ্ছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি ডি ব্লকের এরকম আরও অনেক মৌল রয়েছে যাদের নিজেদের সর্বশেষ কক্ষ ছাড়াও এক বা একাধিক ডি ইলেকট্রনকে বর্জন করতে পারে। এরা একাধিক ডি ইলেকট্রনকে বর্জন করতে পারে, তার ফলে এদের ক্ষেত্রেও আমরা একাধিক তড়িৎযোজ্যতা দেখতে পারবো। আমাদের নেক্সট বিষয় হচ্ছে আয়নীয় যৌগগুলোর আকৃতি। আমরা দেখতে পাচ্ছি যে একটি ক্যাটায়ন চারদিকে তার সঙ্গে মাত্র একটি অ্যানায়নের আকর্ষণ হয়, এই ধারণাটা ভুল ধারণা। আমরা মাধ্যমিকে শিখে এসেছি একটি ক্যাটায়নের সঙ্গে একটি Cl- দিয়ে যৌগ গঠন হয়েছে NaCl, কিন্তু বাস্তবে ওই রকম হয় না। একটা ক্যাটায়নের চারিদিকে থেকেই অ্যানায়নরা আকর্ষণ করতে পারবে এবং অ্যানায়ন আকর্ষণ করবে চারদিক থেকেই। অনুরূপভাবে একটা অ্যানায়নের চারদিক থেকেই ক্যাটায়ন আকর্ষণ করবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি একটি ক্যাটায়ন তার চারদিকে অ্যানায়ন আকর্ষণ করেছে, কিন্তু অ্যানায়নগুলো খুব কাছাকাছি এসে যাবার জন্য তাদের মধ্যে এখন বিকর্ষণ শুরু হয়ে যাচ্ছে, অর্থাৎ এই গঠনটা স্থায়ী গঠন হলো না। তাহলে আমরা বুঝতে পারছি যে এই বিকর্ষণটা যদি না কমায় তাহলে স্থায়ী গঠন হবে না। ক্যাটায়ন এবং অ্যানায়ন, একটি ক্যাটায়নের আকারের উপরে এবং একটি অ্যানায়নের আকারের উপর নির্ভর করে গণনার মাধ্যমে দেখানো যায় যে একটি ক্যাটায়নের চারদিকে কতগুলো অ্যানায়ন থাকতে পারে। বিকর্ষণ হবে স্টেবিল গঠন, নিজেদের মধ্যে বিকর্ষণ মিনিমাম হতে হবে। স্টেবিল গঠনে
নিজেদের মধ্যে অর্থাৎ মাইনাস মাইনাস যে বিকর্ষণটা সেটা মিনিমাম হতে হবে। তাই ক্যাটায়ন ও অ্যানায়নের সাইজের উপর নির্ভর করে অর্থাৎ আর প্লাস এবং আর মাইনাস এই অনুপাতের উপর নির্ভর করে একটি ক্যাটায়ন চারদিকে কতগুলো অ্যানায়ন থাকবে সেটি নির্ধারণ করা হয়। তো আমরা এইটি কিভাবে নির্ধারণ করা হয় 12 ক্লাসে আছে, আমরা শুধু এখন রেজাল্টটিকে নেব। ক্যাটায়ন এবং অ্যানায়নের যদি ব্যাসার্ধের অনুপাত 0 থেকে 0.155 হয় তখন গঠনটা হবে লিনিয়ার, অর্থাৎ ক্যাটায়নের দুদিকে অ্যানায়ন আমাদের থাকছে দেখতে পাওয়া যাচ্ছে, এবং একটি ক্যাটায়নের সংস্পর্শে কটা অ্যানায়ন রয়েছে? দুটো, তাই কোঅর্ডিনেশন নাম্বার 2। অনুরূপভাবে 0.155 থেকে 0.225 হলে ট্রাইঅ্যাঙ্গুলার গঠন হবে, এবং গঠন থেকে দেখতে পাচ্ছি যে একটা ক্যাটায়নের চারদিকে 3টে অ্যানায়ন রয়েছে, অর্থাৎ কোঅর্ডিনেশন নাম্বার 3। অনুরূপভাবে 0.225 থেকে 0.414 হলে গঠনটা হবে টেট্রাহেড্রাল বা চতুস্তলকীয়, এবং আমাদের কোঅর্ডিনেশন নাম্বার 4 হবে। অনুরূপভাবে 0.414 থেকে 0.732 হলে অক্টাহেড্রাল হবে, অষ্টতলকীয় হবে, এবং আমরা দেখতে পাচ্ছি এখানে কোঅর্ডিনেশন নাম্বার 6 হবে। যদি 0.732 থেকে 101 যদি হয় এদের অনুপাতটা, তখন কিউবিক হবে। কিউবিক অর্থাৎ একটা ঘনকের সমস্ত শীর্ষবিন্দুগুলোতে অ্যানায়ন থাকবে এবং মাঝখানটাতে ক্যাটায়ন থাকবে, এবং আমরা দেখতে পাচ্ছি এর কোঅর্ডিনেশন নাম্বার হচ্ছে 8। অর্থাৎ আমরা বুঝতে পারলাম যে একটি আয়নীয় যৌগ, বিভিন্ন আয়নীয় যৌগ তাদের আকারের উপর নির্ভর করে তাদের যে ক্লাস হবে কঠিন অবস্থায় সেই ক্লাসের গঠনের কিন্তু পার্থক্য থাকবে। আয়ন এর আর প্লাস এবং আর মাইনাসের অনুপাতের উপর ভিত্তি করে তাদের বিভিন্ন রকমের ক্লাস গঠন করতে পারে। এখন আমরা দেখব তড়িৎযোজী যৌগগুলির ধর্ম। ভৌত অবস্থা আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটি প্লাসের সঙ্গে একাধিক মাইনাস আধান লেগে থাকবে, অর্থাৎ এবং একটি মাইনাসের সঙ্গে একাধিক প্লাস আধান যুক্ত থাকবে। একটি পৃথক অণুর কোনো অস্তিত্ব নেই, তার মানে এরা কঠিন অবস্থাতে থাকবে, এদের ভৌত অবস্থা কঠিন হবে। মেল্টিং পয়েন্ট অ্যান্ড বয়েলিং পয়েন্ট এদের উচ্চ হবে, কারণ এই ধনাত্মক এবং ঋণাত্মক আধানগুলোর মধ্যে তীব্র তড়িৎ আকর্ষণ বল ক্রিয়া করবে, এবং গ্লাস জালকে তারা যথেষ্ট কাছাকাছি থাকে, তার ফলে এই আকর্ষণ বল অনেক বেশি থাকে। বন্ধনের অভিমুখ একটা ক্যাটায়নের যে কোনো দিক থেকে অ্যানায়ন এলে আকর্ষণ করতে পারবে। আমরা দেখাচ্ছি যে এই দিকে অ্যানায়ন এলেও আকর্ষণ করতে পারবে, এদিক দিয়ে এলেও আকর্ষণ করতে পারবে, এদিক দিয়ে এলেও আকর্ষণ করতে পারবে। অর্থাৎ তড়িৎযোজী যৌগের কোনো তড়িৎযোজী বন্ধনের কোনো অভিমুখ থাকে না। আমরা এটাকে বলি নন ডিরেকশনাল, কিন্তু সমযোজী যৌগগুলোর ক্ষেত্রে আমরা দেখব তাদের বন্ধনের একটা নির্দিষ্ট অভিমুখ রয়েছে। সমবায়বতা দেখায় না, কারণ বন্ধনের কোনো নির্দিষ্ট অভিমুখ নেই, তাই এরা সমবায়বতা ধর্ম দেখায় না। তড়িৎ পরিবাহিতা এদের মধ্যে আয়ন আছে, কিন্তু কঠিন অবস্থায় এরা তড়িৎ পরিবহন করতে পারে না, কারণ কঠিন অবস্থায় এই আয়নগুলোর মধ্যে তীব্র আকর্ষণ বল ক্রিয়া করে, তাই তারা নিজেদের জায়গা থেকে অন্য জায়গায় চলাচল করতে পারে না। তবে গলিত অবস্থায় বা উপযুক্ত দ্রাবকে দ্রবীভূত অবস্থায় এরা তড়িৎ পরিবহন করতে পারে, সেই ক্ষেত্রে এই আয়নগুলো এক স্থান থেকে অন্য স্থানে চলাচল করতে পারে। নেক্সট হচ্ছে দ্রাব্যতা, এরা ধ্রুবীয় দ্রাবকে দ্রবীভূত হয়। এই দ্রাব্যতা সম্পর্কে আমরা একটু পরে আলোচনা করছি। নেক্সট হচ্ছে সমাকৃতি অর্থাৎ একই ধরনের ক্লাসের আকার। বলছে সম ইলেকট্রন বিন্যাস বিশিষ্ট বিভিন্ন আয়ন দ্বারা গঠিত আয়নীয় যৌগগুলোর মধ্যে সমাকৃতি ধর্ম দেখা যায়। কিছু আমরা দেখেছি যে একই ধরনের ইলেকট্রন বিন্যাসযুক্ত আয়নীয় যৌগ তাদের গঠনটাও একই রকম রয়েছে, যেমন NaF এবং MgO। এখানে দেখতে পাচ্ছি যে Na এর ইলেকট্রন বিন্যাস 2,8 এবং ফ্লুরিনের ইলেকট্রন বিন্যাস 2,8। ম্যাগনেসিয়াম অক্সাইডেরও আমরা দেখতে পাচ্ছি যে ম্যাগনেসিয়ামের শেষ কক্ষের ইলেকট্রন হচ্ছে 2,8, অক্সিজেনেরও 2,8, অর্থাৎ উভয় ক্ষেত্রে দেখতে পাচ্ছি একই ধরনের ইলেকট্রন বিন্যাস, তাই তাদের ক্লাস জালকটাও একই ধরনের, অর্থাৎ এরা সমাকৃতি ধর্ম দেখা দিচ্ছে। বিক্রিয়ার হার
যেহেতু এরা আয়ন দ্বারা গঠিত এবং কোনো বন্ধনকে বিভাজন করতে হয় না বিক্রিয়া করানোর সময়, তাই এদের বিক্রিয়াগুলি অত্যন্ত দ্রুততার সঙ্গে ঘটে, কারণ কোনো বন্ধন ভাঙতে হয় না বিক্রিয়ার সময়। নেক্সট আমরা দেখব তড়িৎযোজী যৌগগুলো ধ্রুবীয় দ্রাবকে কিভাবে দ্রবীভূত হয় এবং দ্রবীভূত হবার শর্ত। আমরা একটি যৌগ লিখেছি এ বি, যেখানে বি এর তড়িৎ ঋণাত্মকতা এর চাইতে বেশি, তাই এই ইলেকট্রনগুলো টেনে নিয়েছে এবং এর কাছে আংশিক মাইনাস ডেল্টা আধান হয়ে গেছে এবং এর কাছে আংশিক প্লাস ডেল্টা আধান হয়েছে, এখানে মাইনাস ডেল্টা আধান হয়েছে। এইরূপ অণু যার মধ্যে প্লাস এবং মাইনাস ধনাত্মক এবং ঋণাত্মক আধানের সৃষ্টি হয়ে থাকে তাদেরকে আমরা ধ্রুবীয় অণু বা পোলার অণু বলে থাকি। যদি এই পোলার অণু দ্রাবক হিসাবে আচরণ করে তখন তাকে বলা হয় পোলার দ্রাবক। আমরা একটি ক্লাস জালকের অংশ নিয়েছি, এটা হলো একটি আয়নীয় যৌগ বা তড়িৎযোজী যৌগর ক্লাস, তাকে আমরা এইরূপ একটি ধ্রুবীয় দ্রাবকের মধ্যে ডুবিয়ে রেখেছি। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ক্যাটায়নটি রয়েছে ক্লাস জালকে, তার চারদিকে দ্রাবকের নেগেটিভ আধান অর্থাৎ বি দিকটা ঘিরে ধরে আছে। অনুরূপভাবে যেটি অ্যানায়ন তার চারদিকে এ প্লাস যেটা রয়েছে ক্যাটন তারা ঘিরে ধরেছে। এইরূপ সমস্ত আয়নগুলোর ক্ষেত্রে হবে, ক্লাস জালকের সমস্ত আয়নগুলোতেই হবে। এই ঘটনাটাকে বলা হয় সলভেশন বা দ্রাবকায়ন। এই দ্রাবকায়নের ফলে প্রচুর শক্তি নির্গত হয়, যাকে বলা হয় দ্রাবকায়ন শক্তি। যদি এই দ্রাবকায়ন শক্তির মান যদি ক্লাস জালকটির ল্যাটিস শক্তির চাইতে বেশি হয় তখন ক্লাস জালকটি ভেঙে যাবে এবং আয়নীয় যৌগটি তখন সেই তরলে দ্রবীভূত হয়ে যাবে। তাহলে আয়নীয় যৌগ কোনো দ্রাবকে দ্রবীভূত হওয়ার শর্ত হলো দ্রাবকায়ন শক্তির মান যেন জালক শক্তি অপেক্ষা বেশি হতে হবে, তবেই আয়নীয় যৌগটা জলের সেই দ্রাবকে দ্রবীভূত হবে। এই প্রসঙ্গে আমাদের একটি প্রশ্ন প্রায় আসে, NaCl জলে দ্রাব্য কিন্তু বেনজিনে অদ্রাব্য কেন? তাহলে জল হলো একটি ধ্রুবীয় দ্রাবক, তাই NaClকে দ্রাবকায়ন করবে এবং দ্রাবকায়ন শক্তি নির্গত হবে এবং এই দ্রাবকায়ন শক্তির মান NaCl এর জালক শক্তির চাইতে বেশি বলে NaCl দ্রবীভূত হয়ে যায়। বেনজিন একটি অধ্রুবীয় দ্রাবক, তাই বেনজিনের মধ্যে আয়নীয় যৌগ Na+Cl- এর দ্রাবকায়ন সম্ভব নয়, তাই দ্রাবকায়ন শক্তি নির্গত হয় না এবং এই ক্ষেত্রে জালককে ভাঙতে যায় না। ওই জন্য বেনজিনে আমাদের NaCl অদ্রাব্য।